আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রুহিত। আজকে আমরা কথা বলবো গুগল সার্চ কনসোল নিয়ে। এই 1 ঘন্টার লম্বা ভিডিও দেখলে আপনার গুগল সার্চ কনসোল নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। এই ভিডিওর মধ্যে আমরা কথাবার্তা বলছি কীভাবে গুগল সার্চ কনসোল সেট আপ করতে হয় বা ভ্যালিডেট করতে হয়, কীভাবে ইন্ডেক্সিং ট্যাব কাজ করে, কীভাবে পারফরমেন্স ট্যাব কাজ করে বা ওভারভিউ ট্যাব কীভাবে কাজ করে, কীভাবে সেটিং ট্যাবটা কাজ করে, কীভাবে লিঙ্কগুলোকে অ্যাড করতে হয়, কীভাবে রিমুভ করতে হয়, কীভাবে ডিসঅ্যাবাউট ট্যাবটা কাজ করে। মেনলি গুগল সার্চ কনসোল নিয়ে আপনারা কোনো ধরনের কনফিউশন থাকবে না এই লম্বা ভিডিওটা দেখলে। তো আপনি যদি এখনও ফ্রিল্যান্সার উইথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটিকে, এবং এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আচ্ছা, তো অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের নেক্সট কোর্স কবে থেকে শুরু হবে। 10 তারিখ থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু হবে, যার মধ্যে আমরা ওয়েবসাইট এসইও ছাড়াও গুগল অ্যাডস ক্যাম্পেইন, এফবি অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম, এছাড়া ইউটিউব এসইও শিখবো। এছাড়া মার্কেট প্লেসের বাইরে কীভাবে কাজ পাওয়া যায় এবং মার্কেট প্লেসের ভিতরে মানে ফাইবারে আপওয়ার্ক কীভাবে কাজ পাওয়া যায়, এই সবগুলো বিষয় আমরা কভার করব। প্রায় 35টা উপরে ক্লাস হবে। সবগুলো ক্লাস আমি নিজেই নিব গুগল মিটের মাধ্যমে। এছাড়া আমরা কিছু রেকর্ড ভিডিও দিব আপনাদের, প্রায় 10টার মতো। এই ক্লাসগুলো ছাড়াও প্রতিটা ক্লাসের আপনি রেকর্ড ভিডিও পাবেন। এছাড়া সাপোর্টের জন্য আমাদের 2টা গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। এছাড়া আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে। আমি যতদিন বাইচে আছি আপনি কোনো কোয়েশ্চেন করলে ইনশাল্লাহ আনসার পাবেন আর কি। তো এই 4 মাসের লম্বা কোর্সটা করতে আপনার একটি কম্পিউটার থাকতে হবে, মেনলি একটি ডেস্কটপ কিংবা ল্যাপটপ থাকতে হবে। মোবাইল দিয়ে এই কোর্স করা যায় না। কোর্সে ইনরোল করা একদম সহজ। ফ্রিল্যান্সার রুহিত ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই কোর্সে ইনরোল করতে পারেন, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। কিংবা আপনি ফ্রিল্যান্সার উইথ ফেসবুক পেজের মধ্যে নক করতে পারেন। কোর্সের দাম খুবই কম, মাত্র 5100 টাকা। আপনি 2বার দিতে পারেন। ইনরোল করা একদম সহজ। প্রথমে টাকা সেন্ড করবেন, তারপর ফর্মটা ফিল আপ করবেন। যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করতে পারেন। তো চলুন টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো এখন আমরা গুগল সার্চ কনসোল নিয়ে কথাবার্তা বলবো। তো যখন আমরা গুগল সার্চ কনসোলে আসি, সবার আগে আমাদের গুগল সার্চ কনসোলটা ভেরিফাই করতে হয়। আমার এটা যদিও ভেরিফাই করা আছে, আমি আপনাদের অন্যভাবে দেখাই। তো যখন আপনি গুগল সার্চ কনসোলে আসবেন, সবার আগে আপনারা এভাবে ভেরিফাই করতে বলবে। আপনি চাইলে ডোমেইন দিয়ে করতে পারেন, ইউআরএল প্রিফিক্স দিয়ে করতে পারেন, অনেকভাবেই করা যায়। তো এখানে ইউআরএল প্রিফিক্সের বিষয় যে আছে, সেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যখন আপনি দিবেন, আমি দেখেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেই, এটা না, আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে নিয়ে আসি। শুধু জাস্ট এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, দিয়ে যখন আপনি কন্টিনিউতে দিবেন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। বাট এর আগে আপনার গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করতে হবে। আমরা সবসময় বলি যখন আপনি টেকনিক্যাল ইস্যুর কাজগুলো করবেন, আগে গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করবেন। গুগল অ্যানালিটিক্স সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি উপরে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের গুগল অ্যানালিটিক্সের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করতে হয়। হ্যাঁ, তো গুগল অ্যানালিটিক্স সেট আপ করার পরে তারপর আপনি গুগল সার্চ কনসোলে আসবেন। গুগল সার্চ কনসোলে আসার পরে আপনি সবার আগে এভাবে ট্রাই করবেন। আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা দিবেন, এটা দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। 90% টাইমে এটা ভেরিফাই হয়ে যায়। যদি আপনার ভেরিফাই না হয় তখন আপনাকে এই পেজটার মধ্যে নিয়ে আসবে। তো এখানে অনেকভাবে ভেরিফাই করা যায়। আর যদি দেখেন যে আপনার লিঙ্ক দিছেন বাট ভেরিফাই হয় নাই, তখন আপনি এই পন্থাগুলো অবলম্বন করতে হবে আর কি। তো এখানে দেখেন, এখানে চাইলে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা যায়, ডোমেইন নেম প্রোভাইডার দিয়ে করা যায়, গুগল অ্যানালিটিক্স দিয়ে করা যায়। গুগল অ্যানালিটিক্স দিয়ে করা যায় বিষয়টা হলো, যখন আপনি গুগল অ্যানালিটিক্সটা আপনি সেট আপ করে ফেলবেন, শুধু জাস্ট গুগল অ্যানালিটিক্স সেট আপ করার পরে আপনি এখানে ভেরিফাই ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে। যদি আপনার সেম জিমেইলের আন্ডারে গুগল অ্যানালিটিক্স সেট আপ করা হয়ে থাকে, যদি আপনি এখানে ভেরিফাই ক্লিক করেন দেখবেন যে আপনার ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, আপনি চাইলে গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও করতে পারেন। আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করে আপনি ভেরিফাই ক্লিক করেন, দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে। ডোমেইন নেম প্রোভাইডার দিয়েও করা যায়। হ্যাঁ, এভাবেও করা যায়। আরেকটা সিস্টেম আছে HTML ট্যাগ, এটাও ইজি। আপনি এখান থেকে জাস্ট এখানে কোডটা কপি করবেন। কোডটা কপি করে আপনি আসবেন আপনার এই ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে, এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে একটা প্লাগইন লাগে, সেটা হলো ইয়োস্ট এসইও। যখন আপনি ইয়োস্ট এসইওর মধ্যে আসবেন, ইয়োস্ট এসইওতে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন সাইট কানেকশন। সাইট কানেকশন থেকে এই যে দেখেন, এই যে গুগলের একটা বাটন আছে দেখছেন, এই গুগলের এই জায়গার মধ্যে আপনি এটা খালি থাকবে, আপনি এখানে এই কোডটা দিয়ে দেবেন। এখানে এই কোডটা দিয়ে যখন আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন, সেভ চেঞ্জে ক্লিক করার পরে যখন আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন, দেখবেন যে আপনার ভেরিফাই হয়ে গেছে। HTML ট্যাগটা এখানে আমরা জাস্ট কপি করে আমরা আমাদের ইয়োস্ট এসইওর মধ্যে আসবো। সেটিং থেকে সাইট কানেকশনে এসে আমরা গুগলের কোডটা এখানে দিয়ে দিব, সেভ চেঞ্জে দিয়ে তারপর যখন আমরা ভেরিফাই দিব আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। আমি জানি আপনার কাছে জিনিসটা একটু ক্রিটিক্যাল মনে হইতেছে, তো কোনো সমস্যা নাই। আমাদের কাছে একটা ফাইল আছে, এই যে ফাইলটা, তো এই ফাইলটা আপনার কাছে যাবে, ইজি বিষয়। আমাদের যে ডেসক্রিপশন থাকবে, এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি এই ফাইলের লিঙ্কটা দিয়ে দেব। হ্যাঁ, এই ফাইলটা আপনারা চাইলে
সবাই পাবেন, সবাই ডাউনলোড করতে পারবেন, এখান থেকে দেখে ফেলবেন আর কি। ফাইলটা ডাউনলোড করে ফেলেন, তাহলে আপনি সেফ থাকবেন। ফাইন, আপনি দেখবেন এই ফাইলের মধ্যে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়েছি, যদিও ভিডিওগুলো আমার না, ভিডিওগুলো অন্য মানুষের, বাট এখানে গুগল সার্চ কনসোল ভেরিফাই করার বিভিন্ন পন্থাগুলো দেওয়া আছে। যেমন এই যে আমি এখানে যে কথাবার্তাগুলো বলছি না, যে অনেকগুলো ওয়ে আছে, ইজি বিষয়, আমি মুখে যেভাবে বলছি তারা এভাবেই তারা প্র্যাকটিক্যালি দেখাইছে আর কি। একটা তো আমি দেখাই দিলাম যে HTML ট্যাগ দিয়ে বা HTML ফাইল দিয়ে কীভাবে করতে হয়। হ্যাঁ, HTML ট্যাগ দিয়ে আমি দেখাই ফেলছি, তো বাকিগুলো চাইলেও আপনি করতে পারেন এই যে এই ভিডিওগুলোর মাধ্যমে আর কি। এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, আপনি চাইলে এখানে ভিডিওগুলো ওপেন করে দেখে ফেলতে পারেন, যে কোনো মাধ্যমে আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা ফাইন, তো মোটামুটি ভেরিফাই ডান। ভেরিফাই সম্বন্ধে আমার মনে হয় আপনার কোনো কনফিউশন থাকবে না, কারণ যতভাবে করা যায় সবগুলো ওয়ে এখানে দেওয়া আছে। ফাইন, আচ্ছা আমরা এখানে একটু ডান করে দেই। তো দেখতেছেন এটা আমাদের গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোল একটু আগে আমরা যে ভেরিফাই যে ট্যাবটা দেখলাম বা যে পেজটার মধ্যে আসছি, তো এটার মধ্যে সেটিং থেকেও আসা যায়। আমি এখানে সেটিং থেকে আসছি আর কি। সেটিং থেকে যখন আপনি ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার এই যে সবগুলো আবার দেখা যেতেছে। আমরা গুগল অ্যানালিটিক্সের কোডের মাধ্যমে করছিলাম, এই কারণে এটা দেখাইতেছে। আরও অনেকভাবে করা যায়, এখানে বাকি অপশনগুলো আপনি পাবেন, চাইলে আপনি এগুলোও ভেরিফাই করে রাখতে পারেন আর কি। সবগুলো ভেরিফাই করার দরকার নাই, চাইলে করতে পারেন এই আর কি। সেটিং বাটন থেকে এগুলো দেখা যায়। আচ্ছা, আমরা আসলে সব কিছু দেখি। তো এই হলো আমাদের গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলের এইটা হলো আমাদের চেহারাটা, গুগল সার্চ কনসোল দেখতে কেমন দেখা যায়। আচ্ছা, তো এই হলো ওভারভিউ। ওভারভিউতে মেনলি যেটা রিপোর্ট দেওয়া হয়, এখানে একটা ওভারভিউ মানে সম্পূর্ণ গুগল সার্চ কনসোল একটা রিপোর্ট দেওয়া হয় এখানে। পারফরমেন্স ট্যাব, ইন্ডেক্সিংয়ের, এক্সপিরিয়েন্সের, হ্যাঁ আচ্ছা এনহ্যান্সমেন্টের সব কিছুর একটা মোটামুটি একটা রিপোর্ট দেওয়া হয় আর কি। ফাইন, তো আমরা এখান থেকে ওভারভিউ যে ট্যাবটা আছে, এখানে আমরা দেখব যে কী করা যায়। তো সবার আগে আমরা একটা পারফরমেন্স ট্যাবটা দেখে ফেলি, পারফরমেন্সের মধ্যে কী কী আছে। তো পারফরমেন্সের মধ্যে মেনলি একটা ডাটা দেওয়া হয়, যে এখানে আপনার লাস্ট 3 মাসের ডাটাগুলো আছে। আমার এখানে কয়টা ক্লিক আসছে, কয়টা ইমপ্রেশন আসছে। ক্লিক তো বুঝেন, মানে কতটা মানুষ ক্লিক করছে আমার ওয়েবসাইটে আইসা, হ্যাঁ কতটা ইমপ্রেশন আসছে, এভারেজ সিটিআর কত, এভারেজ পজিশন কত আছে। ফাইন, নিচে দেখবেন আরও কিছু ডাটা আছে। এই ডাটাগুলো মেনলি দেখা যেতেছে যে আমার যে ওয়েবসাইটের মধ্যে যে মানুষগুলো আসতেছে, যদি এটা ডেমো টাইপের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মানুষগুলো আসতেছে, এই ওয়েবসাইটের মধ্যে মানুষগুলো আসতেছে তারা কোন কিওয়ার্ড দিয়ে বেশি আসতেছে, আমার কাছে এই কিওয়ার্ডটা দিয়ে আসতেছে। এখানে কিছু কিওয়ার্ডও দেখা যায়, হ্যাঁ আর কিওয়ার্ডগুলোতে কয়টা ক্লিক পড়ে, ইমপ্রেশন কত, এই সাইডে এই ডাটাগুলো দেখা যেতেছে নিচের দিকে আসলে। আচ্ছা, এই যে ডাটাগুলো আসতেছে, এই ডাটাগুলো মেনলি লাস্ট 3 মাসের ডাটা। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, এই যে দেখেন একটা অপশন আছে, আমরা এখানে যদি ক্লিক করি আমরা চাইলে এখানে লাস্ট 7 দিনের ডাটা দেখতে পারি। হ্যাঁ, লাস্ট 7 দিনে কয়টা ক্লিক আসছে। আপনি চাইলে এখানে আরও বাড়াইতে পারেন, আপনি চাইলে লাস্ট 12 মাসের ডাটাও দেখতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে এখানে রেজাল্টগুলো কীভাবে আসবে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। ফাইন, এখানে সবচেয়ে মজার যে বিষয়টা হলো, আপনি যখন এখানে চেঞ্জ করবেন, শুধু এই ডাটাগুলো না, এর নিচেগুলোও চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা ট্যাব আছে, সেটা নিউ ট্যাব। এই নিউতে যখন আমরা ক্লিক করি, তখন এখানে আমরা চাইলে আমাদের ডাটাগুলোর মধ্যে আমরা একটা করতে পারি আর কি, এটা মোটামুটি একটা কম্পারিজন দেখতে পারি। আমরা যদি এখানে অনেকভাবে কম্পারিজনটা দেখা যায়, পেজ অনুযায়ী, কান্ট্রি অনুযায়ী, ডিভাইস অনুযায়ী। যেমন আমি নিউতে ক্লিক করি কান্ট্রিতে দেই, ধরেন আমি এখানে একটা কম্পেয়ার করতে চাই যে আমার ওয়েবসাইটের মধ্যে কোন কোন দেশ থেকে মানুষগুলো আসে, আমি একটু কম্পারিজনটা দেখতে চাই। হ্যাঁ, আমি একটু কম্পেয়ার করতে চাই। ধরেন আমি এখানে কম্পেয়ারের মধ্যে ক্লিক করলাম, এখানে আমি চাইলে এখানে ধরেন ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, বাংলাদেশ আর ইউনাইটেড স্টেট, এই 2 দেশ থেকে কোন কোন দেশের মানুষগুলো আমার এখানে আসতেছে আমি চাইলে দেখতে পারি। অ্যাপ্লাই ক্লিক করলাম, এই যে বাংলাদেশ থেকে আসছে 141 জন, ইউনাইটেড স্টেট থেকে আসছে 3টা। হ্যাঁ, ক্লিকগুলো দেখা যেতেছে যে কোন দেশ থেকে কয়টা ক্লিক আসছে, ঠিক আছে। এখানে ডাটাগুলো দেখা যেতেছে লাস্ট 12 মাসে। 12 মাস থেকে একটু কমাই দিই, ধরেন লাস্ট 3 মাস দিই, লাস্ট 3 মাসের ডাটাগুলো আসতেছে। আমি চাইলে আরও অন্যভাবে কম্পেয়ার করতে পারি। আমি ধরেন এখন ডিভাইস দিয়ে কম্পেয়ার করলাম যে কতজন মানুষ আমার ডেস্কটপ থেকে আসতেছে আর কতজন মানুষ মোবাইল থেকে আসতেছে। ফিল্টারটা আপনি চাইলে আপনার নিজের মন মতো সাজাইতে পারেন, ঠিক আছে। উপরে দিলাম মোবাইল, নিচে দিলাম ডেস্কটপ, অ্যাপ্লাই ক্লিক করলাম। তখন কি হলো, আমার লাস্ট 3 মাসের ডাটাগুলো দেখা যেতেছে যে মোবাইল থেকে কয়টা ক্লিক আসছে আর ডেস্কটপ থেকে কয়টা ক্লিক আসছে, ঠিক আছে। টোটাল ক্লিকগুলো দেখা যেতেছে। নিচেও দেখেন আমার ক্লিকগুলো তারা একদম ফিল্টার করে সুন্দরভাবে দিয়ে দিছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো মোটামুটি পারফরমেন্স ট্যাবের কাজ। আপনি চাইলে এই ডাটাগুলো এক্সপোর্টও করতে পারেন, ডাউনলোড করতে পারেন গুগল শিটের মধ্যে, এক্সেলের মধ্যে বা সিএসভির মধ্যে। আচ্ছা, ওভারভিউ ট্যাবের মধ্যে আরও কিছু অপশন আছে পারফরমেন্স ছাড়াও। পারফরমেন্স মোটামুটি আমরা বুঝছি।
এখানে একটা অপশন আছে দেখেন ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশন বাটনটা এখানে মেনলি এই যে উপরে যে বাটনটা আছে এইটাই, আপনি চাইলে এখান থেকেও ব্রাউজ করতে পারেন, আপনি চাইলে আবার এখান থেকে ক্লিক করে ব্রাউজ করতে পারেন। তো ইউআরএল এর মধ্যে মেনলি আপনি আপনার নির্দিষ্ট একটা পেজের ডাটাগুলো দেখতে পারবেন। ধরেন আমি যদি এই ওয়েবসাইটের মধ্যে আসি, একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমি আসলাম, ধরেন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ধরেন যে কোনো একটা পেজ, আমি যে কোনো একটা পেজের সম্বন্ধে জানতে চাই। ধরেন এই যে পেজটা আছে, আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম। আমি যখন এখানে দিব, এন্টার মারবো, তো আমি এই ডাটাটা দেখতে পারবো যে এখানে কেমন ইন্ডেক্স হয়েছে, এখানের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। দেখেন পেজ ইন্ডেক্স, হ্যাঁ পেজটা ইন্ডেক্স হয়েছে, কোনো সমস্যা আছে কিনা না ইত্যাদি সব হাবিজাবি ডাটাগুলো দেখা যাবে। বা টেস্ট লাইভ ইউআরএল, আমি চাইলে এটারে আরও টেস্ট করতে পারি আর কি। ইভেন যদি এটা যদি আমার ইন্ডেক্স না হইতো, আমি চাইলে এখান থেকে কিন্তু রিকোয়েস্ট ইন্ডেক্সিংও ক্লিক করতে পারতাম, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়েবসাইটের অনেকগুলো পেজ ইন্ডেক্স হয় না, তখন আপনি চাইলে পার্সোনালি গুগলটা আপনি চাইলে পুশ করতে পারেন, এখান থেকে চাইলে আপনি ইন্ডেক্স করার রিকোয়েস্ট করতে পারেন। কিংবা আপনি চাইলে প্রতিটা আপনার যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে বা প্রতিটা পেজ বা পোস্ট আছে, আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদাভাবে সার্চের অপশনটা আপনি এখানে পাবেন আর কি। প্রতিটা লিঙ্ক আপনি চাইলে দেখতে পারেন, বা আপনার প্রতিটা ইউআরএল আপনি চাইলে এখান থেকে ইন্সপেক্ট করতে পারেন আর কি। এই আর কি বিষয়টা। এই ইউআরএল ইন্সপেক্ট বাটনটা আমাদের খুব ভালো একটা কাজ করে আর কি। আপনি চাইলে এখান থেকে করতে পারেন বা এখান থেকে করতে পারেন। তো এই হলো মেইনলি ওভারভিউ ট্যাবের কাজগুলো আর কি। আচ্ছা, আমরা এখানে কিছু লেখা রাখছি, আমরা এভাবেই দেখতেছি। তো সবার আগে আমরা ভ্যালিডেশনটা দেখছি, আমরা এখানে ওভারভিউ ট্যাবটা দেখছি। এখন আমরা পেজ ইন্ডেক্সিং এর বিষয়টা দেখব। তো এই হলো ইন্ডেক্সিং ট্যাব। ইন্ডেক্সিং ট্যাবের আন্ডারে অনেকগুলো জিনিস আছে, পেজেস আছে, ভিডিও পেজ, সাইট ম্যাপ ইত্যাদি, রিমুভাল আছে। তো ইন্ডেক্সিং ট্যাব থেকে আমরা সবার আগে পেজেসটা দেখি পেজেসের কাজ কি কি আছে। তো যখন আমরা পেজেসের মধ্যে ক্লিক করি, আগে এটা পেজেস ছিল না, এখন রিসেন্টলি এটা আছে। আগে এটা ছিল কভারেজ, হ্যাঁ, এখন পেজেস লেখা থাকে, পেজ ইন্ডেক্সিং এই কথাটাই এখানে লেখা আছে। পেজ ইন্ডেক্সিংটা আমরা দেখব। তো পেজ ইন্ডেক্সিং এর যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি আপনার ওয়েবসাইটের পেজগুলো দেখতে পারবেন যে কোনটা ইন্ডেক্স হয়েছে আর কোনটা ইন্ডেক্স হয় নাই। ইন্ডেক্স হওয়া মানে কোনগুলা ওয়েবসাইটের যখন ক্রলার আসছে, ক্রোল করে কোনটা কোনটা ইন্ডেক্স করছে, মানে কোনটা কোনটা গুগলের মধ্যে দেখা যায় আর কোনটা কোনটা দেখা যায় না, কোনটা কোনটার মধ্যে সমস্যা আছে। এই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন আপনার ওয়েবসাইটের কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে আর কয়টা পেজ ইন্ডেক্স হয় নাই। যখন আমরা এখানের মধ্যে ক্লিক করি, তখন আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটের কয়টা পেজ ইন্ডেক্স হয়েছে, কয় তারিখে হয়েছে, সব ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আর যখন আপনি এখানের মধ্যে ক্লিক করবেন, এটা সরাই দিবেন, তখন আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের কোন কোন পেজগুলো ইন্ডেক্স হয় নাই। এখন একটা কথা হলো, কোন কোন পেজটা ইন্ডেক্স হয় নাই এটা ডাটা কিন্তু নিচের দিকে দেখা যায়, কি কি সমস্যা আছে তাও এখানে তারা লিখে দেয়, হ্যাঁ। যেমন পেজ উইথ রিডাইরেক্ট, ক্রল, কাইন্ডলি নট ইন্ডেক্সড, হ্যাঁ, এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। আচ্ছা, তো ভিডিও শেষের দিকে আমি এখান থেকে কিছু মানে ইম্পর্টেন্ট ইস্যুগুলা, যেগুলা খুব ইরোরগুলা খুবই নর্মালি দেখা যায়, আমি ওই সব ইরোর নিয়ে কথা বলবো না, কীভাবে সলিউশন করা যায় ভিডিও শেষে দিয়ে কথা বলবো না। আপাতত একটু দেখেন। তো যখন আমরা কি করছি, আমরা পেজেসের মধ্যে আসছি, তখন কিন্তু আমরা যেসব পেজগুলো ইন্ডেক্স হয় নাই এই ডাটাগুলো আমরা এখানে দেখতে পারতেছি। ইভেন তারা কিন্তু দিয়ে দিছে, দেখেন এখানে 7 দেখা যায় 7টা পেজ ইন্ডেক্স হয় নাই, 7টা পেজের ডাটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে। 4টা পেজ ইন্ডেক্স হয় নাই এই কারণে, 1টা পেজ ইন্ডেক্স হয় নাই এই কারণে, 2টা পেজ ইন্ডেক্স হয় নাই এই কারণে, কারণগুলো দেওয়া আছে। পাশাপাশি যেই পেজগুলো ইন্ডেক্স হয় নাই এগুলার লিঙ্ক এখানে দেওয়া আছে। বলে রাখা ভালো, সব পেজ কিন্তু ইন্ডেক্স হওয়ার দরকার নেই। এখন এটা কি বললাম, আসলে সব পেজ ইন্ডেক্স হওয়ার দরকার নেই মানে হলো, এখানে আপনি অনেক পেজ দেখবেন যেগুলো আমাদের দরকার নেই। হইতে পারে আমরা রোবট টেক্সটের মাধ্যমে, সাইট ম্যাপের মাধ্যমে আমরা গুগলে বইলেই দিছি তোমরা এগুলো ইন্ডেক্স করো না, ঠিক আছে। সব পেজে ইন্ডেক্স হইতে হবে এমন কোনো কথা নাই। এখানে অনেক অপ্রয়োজনীয় পেজও আছে যেগুলো ইন্ডেক্স হওয়ার দরকার নেই, যেগুলো আমাদের দরকার এগুলো ঠিকই ইন্ডেক্স হয়েছে। আমি আপনাকে দেখাই, যদি কোনো প্রয়োজনীয় ইন্ডেক্স না হয় তখন আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারেন। রিকোয়েস্টের অপশন আমরা তো দেখছি, আমরা জাস্ট পেজের লিঙ্কটা নিব, এখানে সার্চ করব, তারপর আমরা কিন্তু চাইলে রিকোয়েস্ট করতে পারি, ঠিক না। সমস্যাগুলো সলিউশন করে, আগে সমস্যাটা সলিউশন করব, তারপর আমরা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করব। আচ্ছা, আমরা একটু দেখি সমস্যাটা কি কি এখানে আছে। তো আমরা দেখছি 4টা পেজ এখানে আছে। আচ্ছা, নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে এটার মধ্যে, ফাইন। আমরা দেখি, ক্লিক করে দিই কোন 4টা পেজ। এই দেখেন 4টা পেজের লিঙ্ক দেখেন, সার্চ, হ্যাঁ, সার্চ বক্স, ইমেল প্রোটেকশন, কমেন্ট, হ্যাঁ, কমেন্ট ফিড, এগুলো আসলে এমনি দরকার নাই আমার, এগুলা এমনিও আমার এগুলা ইন্ডেক্স হওয়ার দরকার নেই, আমি নিজেই এগুলো বাদ দিয়ে দিছি।
আমার যে রোবট টেক্সট সেটার মাধ্যমে, ঠিক আছে। তো এগুলো এমনি বাদ, এগুলোর দরকার নেই, এগুলো আমার ইম্পর্টেন্ট পেজ না, এই কারণে এগুলো আসলে ইন্ডেক্স হয় নাই, ঠিক আছে। যদি দেখেন যে এমন কোনো পেজ আছে যেটা আপনার কন্টেন্ট আছে এই জায়গায় এখানে ইন্ডেক্স হয় নাই, তখন আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারেন। কিভাবে করে? ধরেন এটা আমার একটা ইম্পর্টেন্ট একটা পেজ, এটা ইন্ডেক্স করে নাই, কোনো একটা সমস্যা আছে পেজের মধ্যে, তখন আমি কি করতাম? তখন আমি চাইলে এই যে এখানে একটা সার্চ বাটন আছে দেখতেছেন, আমি এখানে ক্লিক করতাম। ক্লিক করার পর দেখেন আমি এখানে পেজের মধ্যে আসছি, আমি দেখতে পারতেছি। তো আমি দেখতেছি এটা কি সাইট ম্যাপের মধ্যে আছে, কি কি সমস্যা আছে আমি দেখতাম, তারপর আমি সমস্যাটা সলিউশন করতাম, তারপর আমি রিকোয়েস্ট ইন্ডেক্স এইটার মধ্যে ক্লিক করতাম। রিকোয়েস্ট ইন্ডেক্সে ক্লিক করার পরে তারা কিছুদিন সময় নিত, 3 থেকে 7 দিন বা 1 মাস, তারপরে এটা কিন্তু ইন্ডেক্স হয়ে যেত। যদি এটা ইম্পর্টেন্ট পেজ আমার কাছে হইতো, আমার কাছে এটা ইন্ডেক্স মানে ইম্পর্টেন্ট পেজ না, এই কারণে জিনিসটা আমি স্কিপ করতেছি, ঠিক আছে। আমি আবার এখানের মধ্যে আসি, পেজের মধ্যে ক্লিক করি। তো আমরা কি দেখতেছিলাম? আমরা দেখতেছিলাম যে কোন 7টা পেজ ইন্ডেক্স হয় নাই, আমরা এখানে ডাটাগুলো দেখতেছিলাম। তো আমরা যেটা বুঝলাম যে পেজেস ট্যাবের মধ্যে ক্লিক করার পরে পেজ ইন্ডেক্সে দিলে আমরা এখান থেকে দেখতে পারি যে আমার ওয়েবসাইটের মধ্যে কোন কোন পেজগুলো ইন্ডেক্স হয়েছে আর কোন কোন পেজগুলো ইন্ডেক্স হয় নাই। যেই পেজগুলো ইন্ডেক্স হয় নাই এগুলার সম্পূর্ণ ডাটাগুলো এখানে দেখা যায়, কি কারণে হয় নাই, কেন হয় নাই, ইভেন সলিউশনটাও এখানে লেখা থাকে, ঠিক আছে। আমরা চাইলে এটা সলিউশন করতে পারি, আমরা নিজেরা সলিউশন করতে পারি, আমরা আবার চাইলে এটা স্ক্রিনশট নিয়ে আমরা ডেভেলপারও দিতে পারি। হ্যাঁ, আপাতত এখানে যে পেজগুলো আমরা দেখতেছি যেগুলো ইন্ডেক্স হয় নাই, আসলে এটা আমাদের জন্য এত আহামরি দরকার নাই, ঠিক আছে। ফাইন, গেল পেজের স্টেপটা। আশা করি আমি বুঝাইতে পারছি পেজের স্টেপ কি কি কাজে লাগে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি দেখেন যে আপনার কোনো ইম্পর্টেন্ট পেজ ইন্ডেক্স হয় নাই, তখন কিন্তু এটা খুব ভালো কাজ করবে আমাদের জন্য। গেল, এরপরে দেখেন একটা অপশন আছে এখানে ভিডিও পেজেস। আচ্ছা, তো ভিডিও পেজের অপশনটা আগে এটা ছিল না, এটা রিসেন্টলি আসছে। রিসেন্টলি বলতে তাও মানে 1 বছর উপরে হয়ে যায় আসছে। দেখেন, তো এই যে ভিডিও পেজে যেটা আছে আমরা দেখতেছি এখানে আমাদের ভিডিও ইন্ডেক্স 0 দেখাইতেছে, নো ভিডিও ইন্ডেক্স 1 দেখাইতেছে। আচ্ছা, এটা যথেষ্ট কারণ আছে এটা হওয়ার, আমি এটা বলতেছি আস্তে আস্তে। তো এই যে ভিডিও পেজে যেটা আছে, আমরা তারা বলতেছে আমার একটা পেজ আছে যেটার মধ্যে ভিডিও আছে, বাট এটা ইন্ডেক্স হয় নাই। কেন হয় নাই? ভিডিও ইজ নট দ্য মেইন কন্টেন্ট অফ দ্য পেজ। আচ্ছা, তারা এখানে বলতেছে আমার যে এটা আছে, আমার যে ভিডিওটা আছে এটা আসলে মেইন কন্টেন্ট না। এটার মানে কি? এটার মানে হলো আমার ওয়েবসাইটের মধ্যে আসলে একটা পেজের মধ্যে ভিডিও আছে ঠিকই, কিন্তু এটা মেইন কন্টেন্ট হিসাবে দেই নাই। এখন অনেকেই ধারণা করবে ভাই হইতে পারে আপনি মেবি আপলোড করেন নাই, হইতে পারে আপনি ইউটিউব থেকে আইনা ইনবিট করে দিয়েছেন, এই কারণে মেবি এটা ইন্ডেক্স হয় নাই। আপনার ধারণা সঠিক, আমি ইনবিটই করছি, বাট মজার বিষয় হলো যদি আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও আইনা ইনবিট করেন তাও কিন্তু আপনার ভিডিও ইন্ডেক্স হবে, আপনার ওই পেজটা ইন্ডেক্স হবে। কিন্তু ইন্ডেক্স হবে না তখন যখন আপনি একটা পেজের মধ্যে মাল্টিপল ভিডিও এনে রাখা দিবেন। যেমন আমি আপনার একটা ডেমো দেখাই, যেমন আপনি যদি আমার এই পেজটার মধ্যে আসেন, দেখবেন এখানে দেখেন মাল্টিপল ভিডিও আছে, অভাব নাই। এই দেখেন কতগুলো ভিডিও আমি এখানে রাখছি, 6টা ভিডিও রাখছি। হ্যাঁ, উপরে মুভি, আচ্ছা এখানে 6টা ভিডিও আছে। তো এতগুলো ভিডিও যখন আপনি রাখবেন, এটা কিন্তু আমার মেইন কন্টেন্ট না, একটু ভালো করে বুঝেন। এই ভিডিওগুলো কিন্তু আমার মেইন কন্টেন্ট না, এগুলা ওয়ান কাইন্ড অফ টেস্টিমোনিয়াল, বা আমি এখানে দিয়ে রাখছি ধরেন যখন মানুষ আমার ওয়েবসাইটে আসবে যাতে তারা একটা প্রাথমিক ধারণা পায়। আমার ওয়েবসাইটে তারা কিন্তু ভিডিওর জন্য আসে নাই, তারা আসছে ফ্রিল্যান্সার রুইতে খুঁজে আসবে, তারা আমার সম্বন্ধে জানতে চাবে, তখন তারা ভিডিওগুলো দেখবে। এখানে কিন্তু মেইন কন্টেন্ট আমার, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও হিসেবে ধরতে পারেন। এখানে কিন্তু মেইন কিওয়ার্ড কি? ফ্রিল্যান্সার রুইত। এখানে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু মেইন আমার কন্টেন্ট না। এসইও মাইস্ট্রি, গুগল অ্যাডস এগুলো লিখে কেউ কিন্তু সার্চ করে আমার এই ভিডিওটা কিন্তু পাবে না। আপনার বা আমার ভিডিওটা তখনই র্যাঙ্ক হবে বা এটা তারা ইন্ডেক্স করবে যখন আমি এখানে যদি একটা নির্দিষ্ট একটা ভিডিও দিতাম। ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং এর যে ভিডিওটা আছে, ধরেন এই ভিডিওটা যদি আমি আমার ওয়েবসাইটের প্রথমে রাখতাম, একটা নতুন একটা পেজ বানাইতাম, একটা পেজ বানিয়ে ধরেন এই ভিডিওটা আমি প্রথমে রাখতাম, আর একটা আমি টাইটেল ট্যাগ দিতাম ডিজিটাল মার্কেটিং এর যে 5টি ধাপ, হ্যাঁ, লিখে আমি একটা টাইটেল দিতাম, তারপর আমি ভিডিওটা আপলোড করতাম, অন্য কিছু দিতাম না, এই ভিডিও রিলেটেড কথাবার্তা বলতাম, ডিজিটাল মার্কেটিং শিখলে কি হয় ইত্যাদি হাবিজাবি কথাবার্তাগুলো আমি লিখতাম। তাহলে কি হতো? তাহলে কিন্তু আমার ভিডিওটা ইন্ডেক্স হইতো। মাল্টিপল ভিডিও দিলে কিন্তু আপনার ভিডিও ইন্ডেক্স হবে না। যে কোনো একটা ভিডিও দিলে অ্যান্ড ভিডিও রিলেটেড কথাবার্তাগুলো বললে, হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা কনসেপ্টের মধ্যে বা কন্টেন্টের মধ্যে থাকলে তাইলে কিন্তু আপনার ভিডিওটা ইন্ডেক্স হবে বা ওই পেজটা ইন্ডেক্স হবে। আমার এখানে ইন্ডেক্স না হওয়ার কারণ হলো আমি এখানে দেই নেই, মানে মাল্টিপল ভিডিও নিয়ে কথাবার্তা বলছি, একটা নির্দিষ্ট কন্টেন্টের মধ্যে থাকি নেই, ঠিক আছে। এই কারণে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আমার এই সমস্যাটা তখনই সলিউশন হবে যখন আমি মেইন কন্টেন্ট হিসেবে ভিডিওটা রাখবো, একটা ভিডিও রাখবো, মানে এই ভিডিও সম্বন্ধে কথাবার্তা বলবো। আশা করি আমি বুঝতে পারছি। তো এই পেজটা মেনলি বা এই ট্যাবটা মেনলি ইউজ করা হয়
আপনি যদি কোনো আপনার ওয়েবসাইটের মধ্যে ভিডিও দেন তখন আপনার এই ট্যাবটা কাজে লাগবে, আপনার ক্লায়েন্টের সমস্যাগুলো আপনি ধরতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো সমস্যা দেখাইতে পারে, তখন আপনি যদি দেখেন যে বিভিন্ন ধরনের আনকমন সমস্যা দেখা যায় জানি আমি কথাবার্তা বলি নাই, তখন এটা ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, তখন সলিউশন পেয়ে ফেলবেন আশা করি। আচ্ছা, এবার আমরা সাইট ম্যাপ নিয়ে কথাবার্তা বলি। তো সাইট ম্যাপ মেনলি এখানে আপনি সাইট ম্যাপ বানানোর পর আপনার এখানে আপলোড করতে হবে আর কি। সাইট ম্যাপ বানাইতে হয় এটা নিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখে ফেলেন বা আমরা অনেকে এখানে জানি। তো যদি আপনার ইউএসড থাকে তাহলে আপনার সাইট ম্যাপ বানানো লাগে না, আপনি শুধু এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিলেই হবে আর কি। তো যদি আপনার সাইট ম্যাপটা ইউএসড দিয়ে জেনারেট করা থাকে তখন আপনার সাইট ম্যাপের শেষের লেখাটা হবে এরকম সাইট ম্যাপ _index.xml। আর যদি আপনার নর্মাল টাইপের একটা সাইট ম্যাপ হয় তখন এই সাইট ম্যাপ.xml। তো আপনি চাইলে দুইটাই আপনি এখানে আপলোড করতে পারেন, কিংবা আপনি চাইলে যে কোনোটা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই কথাটা আমি এই কারণে বলছি কারণ অনেকে সাইট ম্যাপ নিয়ে কনফিউশনে পড়ে যায় যে ভাই index.xml কি আর শুধু XML কি। এটা ইউএস থেকে বানানো, এই কারণে index.xml ইন্ডেক্স কথাটা অ্যাড হয়েছে, হ্যাঁ, আন্ডারস্কোর সহ ইন্ডেক্সটা অ্যাড হয়েছে, নাহলে অ্যাড হইতো না। তো এখানে আপলোড করা একদম ইজি, আপনার নিজের যে ইটা থাকবে, ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে এখানে থাকবে, আর জাস্ট আপনি এখানে লিখে দিবেন, আপনার দেওয়ার দরকার নেই, জাস্ট লিখে দিবেন sitemap.xml। দেওয়ার পরে আপনি এখানে ছোটোতে দিলে বেটার, sitemap.xml জাস্ট সাবমিট করে দিলেই এখানে সাবমিট হয়ে যাবে, এই আর কি। ফাইন। তো প্রথমে হইতে পারে যে লেখা থাকবে কুড নট ফেচ, বাট 1-2 দিনের মধ্যে আপনার এটা সাবমিট হয়ে যাওয়ার কথা। ফাইন। তো মেইনলি এই ট্যাবটা সাইট ম্যাপ আপলোড করার জন্যই মানে করা হয়, এটা ব্যবহার করা হয়। আপনি চান যে কোনো আপনার সাইট ম্যাপটা আপনি সরাই ফেলবেন, তখন আপনি এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি চাইলে এটা সরাইতেও পারেন। এই যে রিমুভ সাইট ম্যাপ, আপনি এখান থেকে চাইলে সাইট ম্যাপ সরাইতে পারেন। আচ্ছা, এই হলো মোটামুটি সাইট ম্যাপের কাজ বা এই পেজটার কাজ। এখান থেকে আপনি চাইলে আপনার সাইট ম্যাপটা আপনি এখানে আপলোড করতে পারেন। আচ্ছা, নেক্সট যেটা সেটা হলো রিমুভালস। ফাইন। তো রিমুভালস এই যে ট্যাবটা আছে এটা মেনলি ইউজ করা হয় আপনার কোনো পেজকে যদি আপনি চান যে আপনার এটা ইন্ডেক্স করা আছে বাট আপনি চান যে না এটা গুগলে থাকার দরকার নাই, তখন আপনি চাইলে এই ট্যাবটার কাজে লাগাতে পারেন। তো এটা কীভাবে করে, আপনি যদি আপনার এই ট্যাবটার মধ্যে আসার পর আপনি এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, টেম্পোরারি রিমুভালস, আউটডেটেড কন্টেন্ট, সেফ সার্চ ফিল্টারিং। এটা কেন আসছে এটা আমি পরে বলতেছি, তো আগে এটা সম্বন্ধে বলে ফেলি। টেম্পোরারি রিমুভালস এটা কেন আসছে, তো রিমুভালস থেকে আপনি যখন আসবেন তখন আপনি 3টে দেখবেন। তো মেইনলি আমি যেটা বলছি ওই যে আপনার ইন্ডেক্স করা পেজে যদি আপনি রিমুভ করতে চান বা কোনো একটা পোস্টে যদি আপনি রিমুভ করতে চান তখন আপনি এখানের মধ্যে আসবেন, টেম্পোরারি রিমুভালস এটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। নিউ রিকোয়েস্টে ক্লিক করার পরে তা আপনার এখানে বলবে আপনার ইউআরএলটা দিতে। আপনি জাস্ট আপনার যেই পেজটা আপনি রিমুভ করতে চান, ধরে নিন আমি এই পেজটা রিমুভ করতে চাই, আমি চাই এই পেজটা আর গুগলে থাকার দরকার নাই বা এটা ইন্ডেক্স করার দরকার নাই। তো আমি এখানে আসলাম, আসার পরে জাস্ট এখানে আমার লিঙ্কটা দিয়ে দিলাম, রিমুভ দিস ইউআরএল, এই বাটনটাই থাকবে। নেক্সটে ক্লিক করে আমি এটারে সাবমিটে ক্লিক করলে এটা রিমুভ করার অপশন তার কাছে চলে যাবে। বাট কথা হলো এখানে আরেকটা অপশন আছে দেখেন, রিমুভ অল ইউআরএলস। এটা সিলেক্ট করলে কি হয়, যখন আপনি এই বাটনটা সিলেক্ট করবেন তখন আপনার শুধু এই যে এটা আছে, এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা শুধু ডিলিট হয়ে যাবে বা এই ইউআরএলের পেজটা ডিলিট হয়ে যাবে, এটা আর থাকবে না, মানে এটা ইন্ডেক্স হবে না আর কি। ওয়েবসাইটে থাকলে এটা আর কেউ সার্চ করলে পাবে না। ফাইন। যখন আপনি এই বাটনটা দিবেন তখন এই যে ডোমেনটা আছে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের আন্ডারে যদি অন্য কোনো পেজও থাকে এগুলো নাই হয়ে যাবে। মানে এটার এই যে freelancerway.com www থেকে শুরু করে গুগলের মধ্যে যা যা দেখাইতেছে সব নাই হয়ে যাবে, মানে একদম সব হাওয়া হয়ে যাবে। হ্যাঁ, যা যা আছে অন্যান্য পেজগুলো হয়ে যাবে, তখন এটা ইউজ করা হয়। তো এখানে ঠান্ডা মাথায় কাজ করবেন, যদি আপনি নির্দিষ্ট কোনো একটা পেজ বা পোস্ট আপনি নাই করতে চান তখন আপনি এখান থেকে এসে শুধু এই বাটনটা ক্লিক করবেন, আর এটা মানে সব চলে যাবে, ঠিক আছে, এটার আন্ডারে বাকিগুলো চলে যাবে, নেক্সটে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হলো এটা কিসের জন্য, এখানে দেখেন 2টা অপশন আছে। আবার যখন আমি টেম্পোরারি রিমুভাল দিতেছি তখন দেখেন 2টা অপশন আছে, একটা আছে এইটা, আরটা দেখেন এইটা ক্লিয়ার স্নিপেট। এটা দিয়ে কী হয়, এখানে দেখেন দেওয়া আছে টেম্পোরারি রিমুভ ইউআরএল। হ্যাঁ, আচ্ছা, আর এখানে দেখেন ক্লিয়ার স্নিপেট। ক্লিয়ার স্নিপেট মানে হলো এখানে শুধু ডাটাগুলো ডিলিট হবে আর কি, সারাটা ইন্ডেক্সিং সব কিছু ডিলিট হয় না। তো এটা থেকে এটা অনেক বেশি পাওয়ারফুল। আপনি যখন রিমুভ করতে চাবেন তখন আপনি শুধু এইটাটা দিবেন। হ্যাঁ, এখানে দেওয়ার পরে এখানে শুধু ক্যাশগুলো ডিলিট হয়, এখানে সব কিছু ডিলিট হয়ে যাবে, পেজের আন্ডারে সব কিছু ইন্ডেক্স যা যা হয়েছে এই পেজটা সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আপনি এই বাটনটারই কাজে লাগাবেন, এখানে আসার পরে নেক্সটে ক্লিক করে এটা আপনি রিমুভ করে দিবেন। ফাইন। এখন এই দুটা কিসের জন্য,
আউটডেটেড কন্টেন্ট আর সেভ সার্চ এটা কিসের জন্য? এটা যখন আমরা ক্লিক করি তখন এখানে কিছু নাই, এটার কারণ কি? এটা হলো, এটা আসলে আমাদের নিজের কাছে না, এখানে দেখেন কোনো অপশনও নাই, রিকোয়েস্ট দেওয়ার অপশনও নাই। এটা আসলে গুগল থেকে আসে। যখন গুগলের বটগুলা যখন আসে আপনার ওয়েবসাইটে, যদি দেখে সে এমন কোনো কন্টেন্ট আছে যেটা মনে করেন যে রিপোর্ট করা কন্টেন্ট হইতে পারে, 18+ কন্টেন্ট, হ্যাঁ, বা এমন কিছু একটা যেটা ধরেন অ্যালাউ না গুগলের অনুযায়ী, রুলস অনুযায়ী, তখন এখানে রিপোর্টগুলো আসে আর কি। কোনো একটা পেজ, কোনো একটা পোস্টে তারা নিজে থেকে বলে যে তুমি এটা রিমুভ করো, তখন আপনি এখানে রিমুভ বাটনটা পাবেন। আপাতত আমাদের ওয়েবসাইটে এমন কিছু নাই, যদি থাকতো তাহলে তারা আমাদের এখানে দেখাইতো। আউটডেটেড কন্টেন্ট মানে এটা মানে আগের কোনো আপনি পুরানো কোনো আপনি একটা ডাটা দিয়ে রাখছেন যেটা বর্তমানে জিনিসটা নাই, হ্যাঁ, এই জিনিসটার কোনো অস্তিত্ব নাই, আপনি এমন কিছু দিয়েছেন। যদি এমন কোনো রিপোর্ট যদি গুগল থেকে আসে আউটডেটেড কন্টেন্ট মানে এটার দরকার নেই বর্তমানে 2024 আসার পরে, যদি এমন কিছু আসে তখন আপনি এখানে পাবেন, তখন ওটা আপনি ডিলিট করতে হবে। ফাইন। আর সেভ সার্চ মানে ওই যে মানে 18+ কন্টেন্ট বা এমন কিছু কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট আপনি দিছেন, তখন এখানে রিপোর্ট আসে কি, গুগল থেকে এটা আসে, তখন এটা আপনি রিকোয়েস্ট আপনি এখান থেকে আপনি নিজে ডিলিট করতে হবে আর কি। ফাইন। আর আমরা যদি চাই কোনো একটা নির্দিষ্ট পেজ ডিলিট করতে, তখন তো এখানে আসেই, আপনি এখান থেকে ডিলিট অপশনটা পাবেন। আচ্ছা, এখন বলে রাখা ভালো, এখন অনেকেই খুঁজতেছে এখানে, বা এখন তো আপনি পেজ রিমুভ করার সিস্টেম দেখাইলেন, ব্যাকলিঙ্ক কেমনে রিমুভ করবো, ব্যাকলিঙ্কটা রিমুভ করার সিস্টেম দেখান। আচ্ছা, এখন কথা হলো ব্যাকলিঙ্ক রিমুভ করাটারে অনেকে মানতে চায় না যে এটা গুগল সার্চ কনসোল আন্ডারে পড়ে কিনা না। এটা অবশ্যই গুগল সার্চ কনসোল আন্ডারে পড়ে, এটা আমরা অবশ্যই দেখব। তো ব্যাকলিঙ্ক আমরা তো বানাই, ঠিক আছে, ফাইন, কিন্তু মাঝে মাঝে কিছু পচা ব্যাকলিঙ্ক হয়, খারাপ ব্যাকলিঙ্ক হয়। মানুষ বলে না সঙ্গ দেশে লোহা বাসে, খারাপ মানুষের সঙ্গ থাকা যায় না, এরকম আর কি বিষয়টা। তো এখানের মধ্যে যখন আপনি কোনো খারাপ ব্যাকলিঙ্ক পাবেন, আপনার উচিত এই ব্যাকলিঙ্কটা সরানো, স্পামি টাইপের ব্যাকলিঙ্ক, খারাপ ব্যাকলিঙ্ক, হ্যাঁ। বা অনেক সময় আছে আমাদের সাথে মানুষ মানে দুষ্টামি কইরা, বা আমাদের শত্রু মানুষরা অনেক সময় অনেক খারাপ ব্যাকলিঙ্ক আমাদের নামে করে, তখন এগুলো ডিলিট করতে হয়। যদি আপনি বুঝেন যে না এই ব্যাকলিঙ্কটা আমার জন্য ক্ষতিকর, আগে কিন্তু আপনার শিওর হতে হবে। আগে যদি শিওর হন যে হ্যাঁ এই ব্যাকলিঙ্কটা আমার জন্য ক্ষতিকর, তখনই আপনি ব্যাকলিঙ্কটারে সরাবেন, ঠিক আছে, এর আগে না। কিন্তু আগে ঠান্ডা মাথায় চিন্তা করবেন আসলে কি ব্যাকলিঙ্কটা আপনার জন্য খারাপ কিনা না। এটা করার জন্য আপনার ডিসএবল পেজের মধ্যে যেতে হবে। তো এটার জন্য আমরা এখানে একটা ফাইল আছে, আমরা ফাইলটা যদি দেখি, আমরা এখানে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলে ফেলছি। আমরা ডিজেবাইয়ের মধ্যে এখন আসছি। তো দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনি এই লিঙ্কের মধ্যে আসা লাগবে। ফাইলটা তো আপনার কাছে থাকবে, ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি এই ফাইলটা পাবেন। তো আপনি এই লিঙ্কের মধ্যে যাবেন, লিঙ্কটা আমি কপি করে আনি ডিজেবাইয়ের মধ্যে যাওয়ার জন্য। ডিজেবাও আমরা যদি এখানের মধ্যে আসি, জাস্ট ইন্টার মারবেন, এই যে আসলাম। তো দেখেন লিঙ্কটা একটু খেয়াল করেন, search.google.com সার্চ কনসোল, তারপর দেখেন ডিজেবাও লিঙ্কস, আপনি এখানের মধ্যে আসবেন। আসার পর আপনি সিলেক্ট প্রপার্টি ক্লিক করবেন। আপনার যদি অনেকগুলো ওয়েবসাইট থাকে, তো আপনার এখানে এই জিমেলের আন্ডারে, তাহলে আপনার ওইটাও দেখাবে আর কি, অন্যান্য ওয়েবসাইটগুলো দেখাবে। আপনার যেটা থেকে আপনি ডিলিট করতে চান বা যেই ব্যাকলিঙ্কগুলো সরাতে চান, ওই ওয়েবসাইটটাকে সিলেক্ট করবেন। ফাইন। এখন দেখেন তারা বলতেছে আপলোড ডিজেবল লিস্ট। আচ্ছা, আপলোড ডিজেবল লিস্ট, কি লিস্ট এখানে আপলোড করব? যখন আপনি আপলোড করবেন ডিজেবল লিস্টটা কিন্তু আপনার গুগলের যে গুগল শিট আছে, গুগল ডক আছে, এগুলো আপলোড করলে হবে না। আপনার ডিজেবল লিস্টটা হতে হবে টিএক্সটি ফাইলে। কারণ টিএক্সটি ফাইল আবার কোনটা? টিএক্সটি ফাইল মেইনলি হলো নোটপ্যাডের ফাইলগুলা। আপনার যে পচা ব্যাকলিঙ্কগুলো আছে, পচা ব্যাকলিঙ্কের লিঙ্কগুলা, এগুলো আপনি এখান থেকে এই যে এখানের মধ্যে আপনি একটা ফাইল বানিয়ে আপনি আপলোড করতে হবে আর কি। একটা আপনি এখানে লিঙ্কগুলো দিয়ে দিবেন যে কোন লিঙ্কটা আপনি সরাতে চান, কোন ব্যাকলিঙ্কগুলা। হ্যাঁ, ধরেন আমি আপনার একটা নমুনা দেখাই। ধরেন আচ্ছা ধরলাম এই যে ওয়েবসাইটটা আছে, ধরেন এখানের মধ্যে আমার একটা ব্যাকলিঙ্ক করা হয়েছে। হ্যাঁ, এখানে ধরেন আমার একটা ব্যাকলিঙ্ক করা হয়েছে, আমরা তো ডাটাগুলো পাবোই, ঠিক না? ধরেন আমার এখানের মধ্যে একটা ব্যাকলিঙ্ক হয়েছে, তা আমি চাই যে এই যে পেজটা আছে, এই পেজের আন্ডার আমার যে ব্যাকলিঙ্কগুলো আছে এগুলো ডিলিট হোক। ধরেন আমি এটা নিলাম, ব্যাকলিঙ্কের লিঙ্কগুলো নেবেন আর কি, যেখানে আপনার ব্যাকলিঙ্কগুলো আছে, আমাদের লিঙ্কগুলো থাকে না, জাস্ট এভাবে লিঙ্কগুলো দিয়ে এখানে সবগুলো রাখবেন আর কি। ফাইন। এখন ধরেন অনেক সময় হয় একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলো ব্যাকলিঙ্ক আসা পড়ে, ঠিক আছে, অনেকগুলো পচা ব্যাকলিঙ্ক দেওয়া হয়, একটা ডোমেইনের আন্ডারে দেওয়া হয়। তখন কি করবেন? আপনি কি প্রতিটাকে একটা করে দিবেন? হইতে পারে আপনার একসাথে 1000 ব্যাকলিঙ্ক তারা করে ফেলছে। হ্যাঁ, এখন আপনি 1000 ব্যাকলিঙ্কের লিঙ্ক একবারে দিবেন, এটা তো কষ্টকর। তখন কি করবেন? তখন আপনি ওই শুধু ডোমেইনের নামটা লিখে দিতে হবে, ডোমেইন লেখার পরে আপনি এখানে একটা কোলন দিবেন। কোলন দেওয়ার পরে আপনি এখানে আপনার ওই যেই ডোমেইন থেকে ব্যাকলিঙ্কগুলো আসছে, খারাপ ব্যাকলিঙ্কগুলো আসছে, যেই ডোমেইন থেকে, আমি ধরে নিলাম এই ডোমেইন থেকে আসছে, তো জাস্ট শুধু ডোমেইনের লিঙ্কটা নেবেন, সারাটা ডোমেইনের লিঙ্কটা নিতে হবে।
HTTPS সারা নিলেও হবে, www.com সারা, www সারা, সব কিছু সারা, জাস্ট শুধু ডোমেইনের নামটা নেবেন আর কি। ডোমেইনের নামটা নিয়ে এখানে বসাই দিবেন, ডোমেইনের নামটা নিয়ে এখানে ডোমেইন এরকম কোলন দিয়ে তারপরে আপনি এখানে আপনার এই যে এটা দিয়ে দিবেন, মানে যেখান থেকে আপনার পচা ব্যাকলিংগুলো আসতেছে, মানে অনেকগুলো খারাপ খারাপ ব্যাকলিং যেখান থেকে আসছে, এখানে আপনি ওই শুধু এই ডোমেইনের নামটা দিবেন। তো ডোমেইনের নামটা দিলে এই ডোমেইনের আন্ডারে আপনার যতগুলো ব্যাকলিং হয়েছে তারা সবগুলো ডিলিট করে ফেলবে। তো এটা আপনি কীভাবে আপলোড করবেন, আপলোড করার সিস্টেমটা দেখাই। তো আমি এই যে ফাইলটা আছে এটা আমি যে সেভ করি, সেভ, এই যে TXT দেখেন TXT আন্ডারে সেভ হয়েছে। তো আমি এটার নাম দিয়ে একটা ধরেন দিলাম backlink.txt। ওকে, আমি ধরেন এটা ডেস্কটপের মধ্যে সেভ করতে চাই, সেভ করলাম, হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমি এটা আপলোড করব। কীভাবে আপলোড করবো, এই যে এখানের মধ্যে আসবেন, আপলোড ডিসেবল লিস্ট, কই গেল আমার ব্যাকলিং, এই যে ফাইলটা ওপেনে দিলাম, আপলোডিং, এই দেন আপলোড হইতেছে, এই যে ওকেতে ক্লিক করলে ওকে হয়ে যাবে। আমি এখন এটা করতে চাই না, হ্যাঁ, আচ্ছা এখানটা বলতেছে লাইন 2 কলন 1 ইনকারেক্টলি স্পেসিফাইড ডোমেইন লেভেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলো আমার ডোমেইনের সাথে আমার এটার মনে আমি গ্যাপ দিয়ে দিছিলাম, এই গ্যাপটা দেওয়া যাবে না, হ্যাঁ এই গ্যাপটা দেওয়া যাবে না। ওকে, আমি এখন এটারে এইবার সেভ করি, আমি আবার আপলোড দেই, আপলোড লিস্ট, এবার হবে আপলোডিং, এবার দেখেন হয়ে গেছে, খেয়াল করছেন, এই যে হয়ে গেছে, ঠিক আছে দেখছেন আপলোড কিন্তু হয়ে গেছে। আমার এখানটা হালকা ভুলই ছিল, আমি যখন এখানে একটা গ্যাপ দিয়ে দিয়েছিলাম এটা, হ্যাঁ এখানে একটা আমি স্পেস দিয়েছিলাম, স্পেস দেওয়া যাবে না যখন আপনি কোনো ডোমেনের নাম লিখবেন আর কি। তো দেখেন তারা কিন্তু আপলোড করে ফেলছে, এটা তারা নিজেই তারা ডিলিট করে ফেলবে আর কি, হ্যাঁ একটু সময় নেবে হালকা পাতলা। আপাতত আমি এটা ক্যান্সেল করে দিই। আপনি চাইলে এটা রিপ্লেস করতে পারেন, ডাউনলোড করতে পারেন লিস্টারে, আবার আপনি চাইলে ক্যান্সেলও করতে পারেন। আমি এটা ক্যান্সেল করে দিই, ইয়েস ক্যান্সেল, ঠিক আছে ক্যান্সেল হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে ডিসেবল যে এটা আছে পেজটা আছে, এটা আপনি চাইলে কাজে লাগাইতে পারেন। আপনার যদি কোনো খারাপ ব্যাকলিং হয় তখন আপনি চাইলে এইভাবে নোটপ্যাড দিয়ে একটা লিস্ট বানিয়ে আপনি এখানে দিয়ে আপনার খারাপ খারাপ ব্যাকলিংগুলোরে সরাই ফেলতে পারেন। ফাইন, এখানে লিঙ্কটা দেওয়া আছে, এখানে ফাইলটাও দেওয়া আছে, আপনি চাইলে ইজিলি কাজে লাগাইতে পারেন। আচ্ছা নেক্সট আমরা একটু ইম্পর্টেন্ট একটা দেখি, সেটা হলো ম্যানুয়াল অ্যাকশন। ম্যানুয়াল অ্যাকশন বাটনটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে আসি, ওয়্যার ইজ আওয়ার সার্চ কনসোল, এই যে তো রিমুভাল বাটনটা আমরা দেখে ফেলছি অলরেডি। আমরা একটু এখানের মধ্যে আসি, আমরা একটু দেখি ম্যানুয়াল অ্যাকশনটা একটু দেখি। তো দেখেন আমার ম্যানুয়াল অ্যাকশনের মধ্যে কিছু দেখাইতেছে না, নো ইস্যু ডিটেক্টেড। তো ম্যানুয়াল অ্যাকশনটা মেনলি এটা দেখায় গুগল থেকে। এটা কখন দেখায়, এটা তখন দেখাবে যখন আপনি আপনার কন্টেন্টের মধ্যে কোনো স্পামি টেক্সট থাকবে, কোনো খারাপ ব্যাকলিং থাকবে, কোনো অটোমেটেড কন্টেন্ট থাকলে, বা আপনি যদি কোনো কপি কন্টেন্ট আনেন, মানে কারো থেকে আপনি কপি করছেন, হ্যাঁ, বা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করলে, বা এমন কিছু কিওয়ার্ড দিয়েছেন অ্যাডাল্ট কিওয়ার্ড, বা এমন স্কিমা দিয়েছেন যে স্কিমাতে প্রবলেম আছে, স্কিমা মনে করেন আপনি দিয়েছেন ঠিকই কিন্তু আপনার কন্টেন্টের সাথে মিল নাই, হ্যাঁ আপনি ডিফারেন্ট কন্টেন্ট দিয়ে দিয়েছেন, আপনার ওয়েবসাইটের ডাটার সাথে মিল নাই, তখন কিন্তু এই ম্যানুয়াল অ্যাকশনটা নিতে হয় আর কি। আপনি চিপ কোনো হোস্টিং থেকে প্ল্যান কিনছেন অ্যান্ড শেয়ার হোস্টিং কিনছেন, তখন এই সমস্যাগুলো হয়। এই ম্যানুয়াল অ্যাকশন বাটনটা তখন কাজে লাগাইতে হয়। তখন আপনি এখানে যদি কোনো সমস্যা দেখা যায় তখন আপনি এটার সলভ করতে হবে, এখান থেকে আপনি ডিলেটের অপশন পাবেন বা পেজটা ঠিক করার অপশন পাবেন। আপাতত আমাদের এমন কোনো ম্যানুয়াল অ্যাকশন নেওয়ার অপশন নাই, কারণ আমাদের এখানে কোনো ইস্যু দেখাইতেছে না, এই আর কি। আচ্ছা আমরা যদি এখানে আসি, দেন হলো লিঙ্কস, হ্যাঁ আচ্ছা লিঙ্কসটা আমরা দেখেছি। লিঙ্ক দেখানোর আগে মেবি একটা আমি স্কিপ করছি, সেটা হলো কোর ওয়েব ভাইটালস। আচ্ছা দেখেন কোর ওয়েব ভাইটালসের বিষয়টা হলো একটু ভিন্ন, এটা অনেক ডিটেলস বিষয়, এটা আমি পরে একটা ভিডিও বানাবো না, আপাতত আমি একটু বুঝাই। তো কোর ওয়েব ভাইটালসটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা মেইনলি এখানে আমি যদি ওপেন রিপোর্টে ক্লিক করি তো দেখবেন এখানে অনেক কিছু দেখাইতেছে যে আমার এলসিপি, আচ্ছা আইএনএপি, এলসিপি অনেক কিছু নিয়ে সমস্যা আছে। তো আমার এই সমস্যাটা দেখাইতেছে কারণ আছে মেইনলি আমার ওয়েবসাইটের মধ্যে একটু মানে এটা হইতে মানে এই যে আমার যে ডাটাগুলো আছে এগুলো যখন ক্রোল করতে আসে গুগলের বটটা, তখন তাতে একটু সময় বেশি লাগে। কারণ হলো আমি আমার ওয়েবসাইটের মধ্যে দেখেন প্রথমে দেখেন ছবি দিছি, তো গুগলের অনুযায়ী প্রথমে ছবি দেওয়া উচিত না, প্রথমে উচিত কোনো কিছুটা ডাটা লেখা, কোনোটা টেক্সট রাখা, যাতে করে আপনার যে ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে এর 70% ডাটা যাতে 2.5 সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যায়। একটু জটিল বিষয়, কথাগুলো একটু জটিল কথা, আমি এটা নিয়ে পরে একটা লম্বা ভিডিও বানাবো না।
আপাতত এতটুকু বুঝে নেন যে আপনার ওয়েবসাইটটা যাতে তাড়াতাড়ি লোড নেয়। যদি তাড়াতাড়ি লোড না নেয়, মানে যদি ক্রোল করতে যখন আসে গুগলের বটগুলো যদি সময় বেশি লাগে, তখন এটা দেখায় যে কোর ওয়েব ভাইটাল আছে, একটু সময় বেশি লাগতেছে। আমার দেখেন পুর দেখাইতেছে, আচ্ছা কি আমার একটু বেশি সময় লাগছে, দেখেন 4 সেকেন্ড লেগে যেতেছে মোবাইলের মধ্যে। এটা হওয়া উচিত 2.5 সেকেন্ড, হ্যাঁ, আর একটু কম হওয়া উচিত। তো এটা হয়ে যাবে, কম হয়ে যাবে যখন আমি ওয়েবসাইটটা ঠিক করে ফেলবো। মানে যখন প্রথমে আমি কিছু ডাটা দিয়ে দিব, ছবিগুলো যখন শেষের দিকে দিব, হ্যাঁ, তখন এটা ঠিক হয়ে যায়। তো উচিত হলো যখন আপনি ডিজাইন করবেন আপনার ওয়েবসাইটটা, তখন সবার আগে কিছু টেক্সট দিয়ে শুরু করা, তাহলে বেটার আর কি। ঠিক আছে, এই হলো বিষয়টা, যাতে ওয়েবসাইটটা তাড়াতাড়ি লোড নেয়, যত পারা যায় ওয়েবসাইটটা ক্লিন রাখা, ইউজার ফ্রেন্ডলি রাখা, এই আর কি। এটা কিন্তু র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা এফেক্ট ফেলায়। যদিও এটা আমার এত আহামরি আমার এখানে কোনো নেই, এটা জীবন আমি ওয়েবসাইটটারে কোনো এমনি সাদা রাখছি আর কি, যার পছন্দ আসুক, না আসলে নাই। আচ্ছা দেখেন, নেক্সট আমরা একটু নিচের দিকে আসি, আমরা একটু দেখি কি দেখা যায়। আর লিঙ্ক দেখা যায়, আচ্ছা ঠিক আছে, আমরা লিঙ্কগুলো একটু দেখি। এখান থেকে আটা বাটন আছে লিঙ্ক। সিকিউরিটি ইস্যু আমাদের আপাতত কোনো ইস্যু নাই, লিঙ্কটা একটু দেখাই। যখন আমরা লিঙ্কে ক্লিক করি, আমরা দেখি সেখানে অনেকগুলো লিঙ্ক আছে, টপ লিঙ্ক পেজেস, আর এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক। এখানে দেখেন আরেকটা আছে টপ লিঙ্ক সাইট, কোন কোন সাইট থেকে লিঙ্ক হয়েছে। মেইনলি এখানে ব্যাকলিঙ্কের ডাটাগুলো পাওয়া যায়। এছাড়া আমার ওয়েবসাইটের মধ্যে যে ইন্টারনাল লিঙ্ক করি, সব লিঙ্কের ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আমার কোন ওয়েবসাইট থেকে সবচেয়ে বেশি ব্যাকলিঙ্ক আসছে, হ্যাঁ, কোন কোন টেক্সটের উপরে আসছে, এটাও কিন্তু দেখা যেতেছে। মেইনলি আপনি কোনো ধরনের পেইড টুল ছাড়া আপনি চাইলে দেখতে পারবেন আপনার ব্যাকলিঙ্কগুলো কোথা থেকে আসতেছে, কয়টা ব্যাকলিঙ্ক হয়েছে, ইত্যাদি ডাটাগুলো এখান থেকে দেখতে পারবেন। বলে রাখা ভালো, যখন আমরা ব্যাকলিঙ্ক বানাই তখন কিন্তু সাথে সাথে কিন্তু ব্যাকলিঙ্কগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় না, বা আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু আইসা পড়ে না। যখন আমরা দেখা যায় অডিট করি স্যামরাস দিয়ে, তখন দেখবেন যে আপনার ব্যাকলিঙ্ক কম দেখায়। এটা কারণ হলো যেই জায়গার মধ্যে আপনি ব্যাকলিঙ্কগুলো বানাইছেন, ওই ব্যাকলিঙ্কটা কিন্তু তার সাইট ম্যাপের মধ্যে ওই পেজটা ইন্ডেক্স থাকা লাগবে। আপনি যেই ওয়েবসাইটের মধ্যে আপনার ব্যাকলিঙ্কগুলো বানাইতেছেন, ওই সাইটটা কিন্তু কী হতে হবে, ইন্ডেক্স হতে হবে। ইন্ডেক্স একটু সময় লাগে, মাঝে মাঝে দেখা যায় তারা ওই পেজটা তাদের সাইট ম্যাপের মধ্যে রাখেই না, এটা একটা বড় কারণ, বুঝছেন। তো একটু ওয়েট করতে হবে। যদি দেখা যায় আপনি ভালো সাইটের মধ্যে, ভালো ওয়েবসাইটের মধ্যে আপনার ব্যাকলিঙ্কগুলো বানাতে পারেন, তখন ব্যাকলিঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মাঝে সময় লাগে, একটু ধৈর্য রাখা লাগবে, হ্যাঁ। তাদের ওয়েবসাইটটা যখন দেখা যাবে যে র্যাঙ্কে আসবে বা ইন্ডেক্স হবে, তখন আপনার ব্যাকলিঙ্কগুলো এখানে আস্তে আস্তে যোগ হতে থাকবে। তো বাট আপনি যখন ব্যাকলিঙ্কগুলো বানাবেন, তখন আপনি একটা ফাইল রেডি রাখবেন যাতে আপনি ক্লায়েন্টে দেখাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানের মধ্যে মেইনলি আমাদের ব্যাকলিঙ্কগুলো দেখা যায়, কোন কোন টেক্সট থেকে আসছে এটাও দেখা যেতেছে। মেইনলি আপনি এখান থেকে আপনার লিঙ্কগুলো দেখতে পারবেন। ইভেন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার একটা এই যে লিঙ্কগুলো আপনি চাইলে করতে পারেন, ডাটাগুলো আনতে পারেন, এই আর কি। আচ্ছা, একটু সরে আসি। এই হলো মোটামুটি বিষয় আর কি। আপনি চাইলে এখান থেকে সব লিঙ্কের ইনফরমেশনগুলো দেখতে পারবেন, আপনার কোন কোন লিঙ্কগুলো আছে ইত্যাদি। মোড়ে ক্লিক করলে আরও দেখা যায়, আরও সব কিছু দেখতে পারবেন আর কি। ওকে, নেক্সট হলো সেটিংস। আচ্ছা, আমরা সেটিং বাটন একটু দেখি। তো যখন আমরা সেটিংসের মধ্যে আসি, তখন আমরা সেটিংসের মধ্যে অনেক কিছু দেখতেছি। আমরা এখানে সবগুলোই ট্যাপ শেষ করতেছি আস্তে আস্তে। তো যখন আমরা গুগল সার্চ কনসোল সেটিংসের মধ্যে আসি, তখন আমরা সবার আগে যেটা দেখি সেটা হলো ওনারশিপ ভেরিফিকেশন। ওই যে মনে নাই ভিডিও শুরুতে আমরা যে ওনারশিপ ভেরিফিকেশন করছিলাম, এটা আর কি। আপনি চাইলে আপনার এখান থেকে অন্যান্য ওনারশিপগুলো করতে পারেন বা ভেরিফাই করে ফেলতে পারেন। নেক্সট হলো আপনি চাইলে আপনার গুগল সার্চ কনসোলের এডমিন যে সেকশনটা আছে বা আপনার যে অ্যাক্সেস আছে, আপনি চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। যখন আমরা ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিই গুগল সার্চ কনসোলের, তখন মেনলি আমরা এটা ইউজ করি। আপনি এখানের মধ্যে আসবেন, আপনি যারা অ্যাক্সেস দিতে চান তার ইমেলটা দিবেন, দেন তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, সে এটা অ্যাকসেপ্ট করলে সে এটার অ্যাক্সেস পেয়ে ফেলবে। এভাবে আর কি আপনি চাইলে এখান থেকে অ্যাক্সেসটা শেয়ার করতে পারেন। আচ্ছা, এটা মেনলি ইউজ করা হয় যখন আপনি ওই যে আপনার নতুন কোনো অ্যাড্রেস বা নতুন কোনো ওয়েবসাইটে আপনি মুভ করতে চান, তখন এগুলো আমরা না দেখালেও চলবে, আমাদের এটা আহামরি দরকার নাই ক্যা। তো এই হলো মোটামুটি সেটিংস। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস আছে যে আমার দেখানোর দরকার, সেটা হলো এই যে উপরের দিকে যখন আমরা এখানের মধ্যে ক্লিক করি, তখন দেখবেন এখানে একটা অপশন আছে ইমেল প্রেফারেন্স। হ্যাঁ, ইমেল প্রেফারেন্সেস, এখানে ক্লিক করলে এখানে বলতেছে এনেবল নোটিফিকেশন বাই ইমেল। আচ্ছা, এটা মানে কি, যখন আমরা এই যে গুগল সার্চ কনসোলটা বানাই, গুগল সার্চ কনসোল আপনি যেই ইমেলের আন্ডারে বানাবেন, ওই ইমেলে কিন্তু সব ধরনের নোটিফিকেশন যায়। মজার বিষয় হলো এই ইমেলগুলো কিন্তু বেশিরভাগ সময় ক্লায়েন্টের থাকে, তো ক্লায়েন্টের কাছে সব ইনফরমেশন যায়। মানে গুগল সার্চ কনসোল অনেক বেশি মেইল করে, হ্যাঁ, ইমেলের মধ্যে যে এই সমস্যা হয়েছে, এই ইস্যু হয়েছে, বিভিন্ন কিছু। তো ক্লায়েন্ট কিন্তু ডরাই যায়। হ্যাঁ, তো আমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করি, এটা না ইনসাফি, এটা করা উচিত না, বাট আমি করি আর কি, কিছু করার নাই। আমি এখানে আসার পরে এটারে ইমেল প্রেফারেন্স থেকে এটা সরাই দেই। আমি চাই না কোনো ইমেল ক্লায়েন্টের কাছে যাক। কারণ হলো
ক্লায়েন্ট আসলে ভয় পেয়ে যায়, মাঝে মাঝে এমন মেসেজ যায় ক্লায়েন্টের কাছে, আর আমার সাইট মনে উড়ে গেছে, হ্যাঁ এই হয়ে গেছে, মানে ক্লায়েন্টের প্যারা দেয়। তো এই কারণে আমি মাঝে মাঝে এটা অফ করে রাখি। যদি দেখেন যে ক্লায়েন্ট প্যারা দেয় তখন এটা অফ করে রাখেন, যদি নিজের হয় তখন তো এটা অন করে রাখবেন। আর ক্লায়েন্ট বেশি পাক নইলে তখন তো সমস্যা হয়, অফ করলে আবার ঝাড়ি খাবেন, থাক অন থাক। আর যদি দেখেন যে না অফ করা তখন অফ করবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, মানে সব কিছু ইমেলের মাধ্যমে দেওয়া হয় গুগল সার্চ কনসোলের, বাট এটা অন রাখা ভালো, কারণ অনেক কিছু সব রিপোর্ট পাবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, দেন আমরা এটা একটু দেখি রোবট টেক্সটি। মেনলি এই যে অপশনটা আছে এটা মেনলি ইউজ করা হয় আপনার রোবট টেক্সটের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য। যেমন আমাদের এখানের মধ্যে কোনো সমস্যা নাই, ফাইন, সব কিছু ফাইন আছে একদম। আচ্ছা, আমরা নিচের দিকে যাই। নেক্সট হলো ক্রল স্টেটস। আচ্ছা, তো ক্রল স্টেট নিয়ে আমরা কথাবার্তা বলবো। ক্রল স্টেটে আমাদের একটা কথাবার্তা আছে, আমরা বলে ফেলি। তো আমরা যদি ক্রল স্টেটের মধ্যে আসি, ওপেন রিপোর্টে ক্লিক করি। আচ্ছা, এটা হলো ক্রল স্টেট। ক্রল স্টেট মানে কি, যখন গুগলের বটগুলো আসে বা ক্রলারগুলো আসে, তারা আপনার ওয়েবসাইটের মধ্যে কতবার আসছে সব ডাটাগুলো আপনি এখানে দেখতে পারবেন আর কি। যেমন আমার এই ওয়েবসাইটের মধ্যে তারা আসছে 1.13K, মানে 1130 বার আসছে, প্রায় 24 মিলিয়ন বার তারা সাইজ, মানে এই অনুযায়ী তারা ডাউনলোড করছে, ঠিক আছে, 24 মিলিয়ন বাইট। হ্যাঁ, তারা আমাদের ডাটাগুলো নিছে। প্রায় 339 সেকেন্ড এটা বোঝায়। অ্যাভারেজ রেসপন্স টাইম, মানে কত মিলি সেকেন্ড লাগছে তাদের আমার এই ওয়েবসাইটের ডাটাগুলো নিতে আর কি। হ্যাঁ, ফাইন, এটা দেখাইতেছে এখানে ডাটাগুলো ইত্যাদি হাবি যাবে, এগুলো আমাদের দরকার নেই আপাতত। আমরা এখানে দেখি, আমরা একটু হোস্টের মধ্যে ক্লিক করি। হোস্টের মধ্যে ক্লিক করলে আমরা এখানে আরও কিছু ইনফরমেশন দেখতেছি। আমরা দেখতেছি এখানে আমাদের যে রোবট টেক্সটিটা আছে, রোবট টেক্সটি ফেচ, আমাদের এখানে কোনো সমস্যা আছে কিনা না, ফেল রেট 0 দেখাইতেছে, মানে আমাদের রোবট টেক্সটের মধ্যে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে লাস্ট 90 ডেজের তারা এখানে ডাটাগুলো দেখায়। ডিএনএস রেজুলেশন, আমাদের ডিএনএস এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এটা 0 দেখাইতেছে। যদি আপনার সমস্যা থাকে তখন কিন্তু এই বারটা এরকম উপরের দিকে এভাবে থাকে। হ্যাঁ, সমস্যা থাকলে আপনি দেখতে পারবেন আপনার ডিএনএস এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা না। সার্ভার কানেক্টিভিটির মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখাইতেছে। অনেক সময় আছে যে সার্ভারের মধ্যে সমস্যা করে, মাঝে মাঝে আছে মানুষ খারাপ আপনার স্পামে কোনো লিঙ্কিং দিয়ে দিলে বা আরও অনেকভাবে অনেক সময় সার্ভারের মধ্যে অ্যাটাক করে, হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে, তখন এই জিনিসগুলো এখানে দেখা যায়, ঠিক আছে। আপাতত আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমাদের হোস্ট আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আছে। এই হলো মোটামুটি ক্রল স্ট্যাটাস, আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন, ঠিক আছে। আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু ইম্পর্টেন্ট আরও কিছু জিনিস দেখি, যেটা গুগল সার্চ কনসোলে নর্মালি খুব বেশি দেখা যায়। সেটা হলো যখন আমরা এই পেজেসের মধ্যে ক্লিক করি, তখন কিন্তু আপনি এখানে কিছু সমস্যা দেখতে পারতেছেন। হ্যাঁ, এই যে সমস্যাগুলো দেখা যেতেছে, তখন কিছু জাতীয় সমস্যা আছে। হ্যাঁ, যেমন মানুষের মধ্যে কিছু সমস্যা থাকে না, কারো হার্ট অ্যাটাক হয়, কারো ডায়াবেটিস হয়। হ্যাঁ, 10 জনের মধ্যে 5 জনে দেখবেন হার্ট অ্যাটাক আছে, একটু বয়স এলেই ডায়াবেটিস হয়। তো আমার বংশের মধ্যে এটা খুব বেশি আছে। মনে করেন আমি বংশগতভাবে কিছু পাই আর না পাই, আল্লাহ মাফ করুক, এগুলো পাইতে পারি, মানে সব ডায়াবেটিসের রুগী আর সব হার্ট অ্যাটাকের রুগী আমার বংশের মধ্যে আছে। আচ্ছা, যাই হোক, তো দেখেন, তো এই হলো আপনার এই যখন আপনি পেজ ইন্ডেক্সের মধ্যে সমস্যাগুলো দেখবেন, তো দেখবেন এখানে নিচের দিকে সমস্যাগুলো দেখা যায়। তো এখানে আমরা একটা স্ক্রিনশট দিছি, এই যে দেখেন স্ক্রিনশটটা দেখা যেতেছে, এইভাবে সমস্যাগুলো দেখা যায়। যদি আমাদের এখানে সমস্যা কম দেখাইতেছে, এখানে আর অনেক কিছু সমস্যাগুলো দেখা যাবে, যেমন পেজ উইথ রিডাইরেক্ট, নট ফাউন্ড, হ্যাঁ, এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ ইত্যাদি হাবি যাবে। তো নো ইন্ডেক্স ট্যাগ মানে আপনি দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে ডিসচার্জ নামে একটা অপশন থাকে, রিডিং বাটনে যাওয়ার পরে এটা উঠে দিলে এটা আর দেখায় না। বা অনেক সময় আছে যদি আপনি ডেভেলপার দিয়ে ওয়েবসাইটটা বানান, তখন কিন্তু নো ইন্ডেক্স ট্যাগ তারা দিয়ে রাখে তাদের ওয়েবসাইটটা যখন বানানো অবস্থায়, তখন এটা উঠে নিলেই ঠিক হয়ে যায়। যেই পেজের মধ্যে নো ইন্ডেক্স ট্যাগ দেখাবে, ওই পেজের ডাটাগুলো নিয়ে আপনি ক্লায়েন্টে দিয়ে দিবেন, ক্লায়েন্টে ডেভেলপারে দিবে, সেটা ঠিক করে ফেলবে, দ্যাটস ইট। আচ্ছা, আমরা এখানে কিছু যেটা বলছিলাম, কিছু কমন প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। এখানে স্ক্রিনশট দিছি আমরা কীভাবে সমস্যাগুলো দেখা যায়। নিচে আমরা ইরোরগুলো নিয়ে কথা বলবো, সাম ইরোর। আচ্ছা, সবার আগে যেটা দেখা যায় সেটা হলো 404 ইরোর ইন গুগল সার্চ কনসোল। এই সমস্যাটা খুব বেশি দেখা যায়, 404 ইরোর। হ্যাঁ, একটা মিনিট, গলা ধরে গেছে, একটানা কথা বলতেছি তো। দেখেন, তো 404 ইরোরটা এটা খুবই নর্মাল, এটা খুব বেশি দেখা যায়। তো যদি আপনার ওয়েবসাইটের মধ্যে এই 404 ইরোরটা দেখা যায়, তার মানে হলো যে আপনার কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা পেজের মধ্যে সমস্যা আছে, এটা লোড নিচ্ছে না বা তারা ইন্ডেক্স করতে পারতেছে না। তো সবার আগে যেটা আপনার উচিত যে যেই পেজের মধ্যে সমস্যাটা দেখাবে, আপনি এখানে আসার পর দেখতে পারবেন, আপনার ইভেন ক্লিক করলে আপনার পেজটাও দেখা যাবে যে আপনার কোন কোন পেজের মধ্যে 404 ইরোরটা আসছে। তো যে পেজের মধ্যে দেখা যাবে, ওই পেজের মধ্যে যাবেন,
সবার আগে ওই পেজটারে মধ্যে দেখবেন কোনো ইন্টারনাল লিঙ্ক আছে কিনা না, যেই লিঙ্কের মধ্যে আপনি কোনো ভুল টুল করছেন কিনা না, মানে লিঙ্কগুলো ঠিক আছে কিনা দেখবেন, ইন্টারনাল লিঙ্কগুলো এক্সটার্নাল লিঙ্কগুলো সবগুলো দেখবেন কোনো ঠিকঠাক কোনো সমস্যা আছে কিনা না। এই হলো প্রথম সলিউশন। সেকেন্ড সলিউশন হলো আপনি দেখবেন যে এই পেজটারে যদি খুব বেশি ইম্পর্টেন্ট না হয়, সমস্যা না পেলে ডিলিট করে দিতে পারেন। এটা হলো খুব ভালো সলিউশন। 404 যেই পেজের মধ্যে দেখবেন ডিলিট করে দেবেন। আচ্ছা, এগুলো সেকেন্ড। থার্ড হলো যদি দেখেন যে না ডিলিট করা যাবে না, এটার মধ্যে ভালো কন্টেন্ট আছে, আমি ডিলিট করতে পারবো না, তাহলে অনেকে কী করে রিডাইরেক্ট করে। এই সলিউশন আমিও দেই, আমি যখন ক্লাস নেই, আমি টেকনিক্যাল এসইও ক্লাসের মধ্যে আমি তো বলি রিডাইরেক্ট করে দেওয়া। বাট রিডাইরেক্ট ছাড়াও আরেকটা কাজ করা যায়, সেটা হলো সাইট ম্যাপ থেকেই সরাই ফেলা। আপনি এটাতে সাইট ম্যাপ থেকে এই পেজটাতে সরাই ফেলবেন, তাহলে তো সলিউশন হয়ে গেল। তাহলে এই পেজটা দেখা যাবে না, ঠিক আছে। যে পেজের মধ্যে দেখবেন যে 404 দেখাইছে, ওই পেজটারে নাই করে দিবেন, এটারে আপনার ওই যে সাইট ম্যাপ থেকে সরাই দিবেন। সাইট ম্যাপ থেকে সরাই দিলে তাহলে এই পেজটার মানে ইন্ডেক্স হবে না, তখন এই 404 ইরোটার সমস্যা সলিউশন হয়ে যাবে। তো এটা কীভাবে সাইট ম্যাপ থেকে সরাই? যদি আপনার সাইট ম্যাপটা বানানো হয় মানে কোডিং ওয়েবসাইটের জন্য, তখন ডেভেলপারে বলতে হবে সে সাইট ম্যাপ থেকে পেজটারে সরাই দিবে। আর যদি ওয়ার্ডপ্রেস হয় তখন কি করবেন, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে আসবেন, যেই পেজের মধ্যে সমস্যা, ধরেন আমার দেখি কোন পেজে সমস্যা, এখানে কিছু পেজ আছে দেখি, ইউএসটা আছে না, এটার মধ্যে আছে, তখন আমার এই পেজের মধ্যে সমস্যা, এটার মধ্যে 404 আসছে, তো আমি কী করবো, এডিটের মধ্যে ক্লিক করবো, সাইট ম্যাপ থেকে এমনি সরাবো, নিচের দিকে আসবেন, দেখবেন এখানে একটা অ্যাডভান্স বাটন আছে। এই যে অ্যাডভান্স বাটনে আসার পরে আপনি এখান থেকে এই যে শুটস সার্চ ইঞ্জিন ফলো লিঙ্ক অন দিস কন্টেন্ট, আপনি এটা নো করে দেবেন। নো করার পরে আপনি এটারে পাশাপাশি এটাও নো করে দিতে পারেন। এই যে ডান, দেন এটারে আপডেট করে দেবেন, শেষ, কাজ শেষ। এই পেজটা আর আপনার সার্চ ইঞ্জিনের মধ্যে যাবে না, ঠিক আছে, আপনার থেকে সরে যাবে, আপনার সাইট ম্যাপ থেকে সরে যাবে, দ্যাটস ইট। এভাবে আপনি চাইলে আপনার 404 ইরোটারে সলিউশন করে ফেলতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার কোডিং ওয়েবসাইট হয় তখন তো ওই যে আপনার সাইট ম্যাপ থেকে সরাইতে হবে, ডেভেলপাররা বললে সেই পেজটারে সরাই দেবে, পেজে লিঙ্ক দিয়ে দিবেন, সে সরাই ফেলবে। এই হলো সলিউশন, আশা করি আমি বুঝতে পারছি। আচ্ছা, সলিউশন করার পরে কিন্তু আরেকটা কাজ করতে হয়। ধরেন আমার এই পেজের মধ্যে 404 ইরোর আসছে, তো আমি এখন কী করব, আগে সলিউশন করব। সলিউশনটা করার পরে আমি এখানে ইন্সপেক্টরের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখানে আসার পর আমি রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ের মধ্যে ক্লিক করব বা ভ্যালিডেটের মধ্যে ক্লিক করব, তখন ভ্যালিডেট অপশনটা পাবেন আর কি। আমার এখানে বলবে ফিক্স প্রবলেম, ভ্যালিডেট হয়ে গেছে, এখানে একটা অপশন পাবেন, ক্লিক করবেন, আপনার কাজ খতম। আশা করি আমি বুঝতে পারছি। আচ্ছা, নেক্সটে আসেন। নেক্সট প্রবলেম হলো অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। এই প্রবলেমটা অনেক বেশি দেখা যায় যে ক্যানোনিক্যাল ট্যাগ দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা কখন দেখায়? যখন আপনার পেজের কন্টেন্টটা কপি করা হয় থাকে। ধরেন আপনি একটা পেজের মধ্যে মেটা টাইটেল নিয়েছেন, অন্য পেজের মধ্যে মেটা টাইটেল নিয়েছেন, এটা সেম হয়ে গেছে, তখনই সমস্যাটা দেখায়। তখন আপনি এটা কী করবেন, সলিউশন করে ফেলবেন, মেটা টাইটেলটা চেঞ্জ করে দিবেন, তাইলে হয়ে যাবে। বা মেটা ডেসক্রিপশন কপি করে ফেলছেন, তখন এটা সলিউশন করে ফেলবেন। যদি দেখা যায় যে আপনার এই ছোটো ছোটো প্রবলেমগুলো হয়েছে, তখন তো সলিউশন করা যায়, স্যামরাজ দিয়ে এগুলো দেখা যায়। বাট যদি দেখা যায় বড় প্রবলেম, কন্টেন্টই কপি করে ফেলছেন, তখন কী হবে? আপনি হুবহু কপি করে ফেলছেন। আমি বললাম ভাই কপি কেন করব? আচ্ছা, যখন একটা ওয়েবসাইট অনেক বড় থাকে, 1-2 হাজার পেজ থাকে, তখন এরকম ভুল হইতেই পারে, সেম কন্টেন্ট হইতেই পারে। তখন কি করবেন? যদি আপনার এরকম কোনো প্রবলেম দেখায়, অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, যেমন দেখেন এখানে দেখাইতেছে এই যে এরকম টাইপের প্রবলেম, তখন কি করতে হবে? তখন আপনার যেই পেজের মধ্যে ক্যানোনিক্যাল সমস্যাটা দেখাইছে, সবগুলোতে আপনি ক্যানোনিক্যাল ট্যাগটা দিতে হবে। ক্যানোনিক্যাল ট্যাগ কীভাবে দেয়? ক্যানোনিক্যাল ট্যাগ কীভাবে দেয় এটা নিয়ে আমি ক্লাসে কথাবার্তা বলছি, বা ডুপ্লিকেট কন্টেন্টে কীভাবে দিতে হয়। ডুপ্লিকেট কন্টেন্ট, ধরেন আমার এখানে 3টা পেজ আছে, এই যে 3টা পেজ, আমি একটু বড় করি, এই যে 3টা পেজ আছে, এই যে 3টা পেজের মধ্যে ধরেন আমার ক্যানোনিক্যাল সমস্যা দেখাইছে। এখন আমার মেইন পেজ কোনটা? সবসময় মনে রাখবেন ক্যানোনিক্যাল সমস্যা বা ডুপ্লিকেট সমস্যাটা সবচেয়ে বেশি আসে হোম পেজের জন্যই আসে, আমি দেখছি। তো আপনাকে খেয়াল করুন আপনার কোন পেজটা সবচেয়ে বেশি আপনার জন্য ইম্পর্টেন্ট। ধরলাম আমার এইটাই ইম্পর্টেন্ট, এটা আমার ইম্পর্টেন্ট পেজ, আমি চাই এটাই গুগল যাতে ক্রোল করে, এটা যাতে ইন্ডেক্স হয়, বাকি দুইটা ইন্ডেক্স না হলেও সমস্যা নাই, বা বাকি দুইটা আমি বলে দেবো কপি। তো মেনলি আমি গুগলটা এখানে ইনফরমেশন দিব যে আমার এই পেজটা থেকে এই 2টা পেজ কপি করছে কন্টেন্টগুলারে, 3টার মধ্যেই আমি ক্যানোনিক্যাল ট্যাগটা বসাবো, বা 3টার মধ্যেই বলে দিব যে আমার এই পেজটা থেকে কপি করা হয়েছে। কীভাবে দেয়? এখানে দেখেন একটা ট্যাগ দেওয়া হয়েছে, এটা হলো ক্যানোনিক্যাল ট্যাগ।
এই ক্যানোনিক্যাল ট্যাগটা আপনি বসাবেন। কীভাবে বসায়? ইজি জিনিস। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের মধ্যে এখানে দেখেন, এই যে আমি দেখেন একটা এখানে আমার ওয়েবসাইটের এটা দিছি, পেজের লিঙ্কটা দিছি। এই যে এই পেজের লিঙ্কটা দিছি, যেটা আমি একটু আগে বলছিলাম। আমি আগে ডিসাইড করবো যে আমার কোন পেজটা আমার এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি আগে ডিসাইড করবেন যে ধরুন আমি ধরে নিলাম যে আমার 3টা পেজের মধ্যে আমার এই যে পেজটা আছে এইটা আমার ইম্পর্টেন্ট, এটা থেকে বাকি 2টা কপি করছে। তো আমি এটাকে জাস্ট কপি করব, এই পেজের লিঙ্কটারে নিয়ে আমি এই যে এইখানের মধ্যে বসাই দিব। এই যে কমার মধ্যে 2টা কমার মাঝখানে এটা বসাই দিবেন। ডান, আপনার ট্যাগটা রেডি। এখন এই ট্যাগটা আপনি কই বসাবেন? এই যে ট্যাগটা আছে, এই ট্যাগটা আপনি 3 জায়গায় বসাবেন। 3 জায়গা বলতে কি, এই যে 3টা পেজ আছে, এই 3টা পেজের হেড সেকশনে আপনি এই ট্যাগটা বসাই দিবেন। ঠিক আছে, এখন কথা হলো 3টা পেজে কেন বসাবো? আমি যেই 2টা পেজ কপি করছি এই 2টার মধ্যেই বসাই, এটার মধ্যে না বসাই? না, হবে না এভাবে। গুগলের মতে আপনি 3টা পেজের মধ্যেই বসাইতে হবে। 3টা পেজে যখন আপনি বসাবেন তখন গুগল বুঝে নেবে যে মেইনলি এটাই আপনার মেইন পেজ, আর এই মেইন পেজে থেকে 2টা পেজ কপি করা হয়েছে। 3টাই আপনার পেজ, বাট কপি কন্টেন্টটা আপনারই। আপনি নিজেই গুগলে বলে দিয়েছেন এগুলো ডুপ্লিকেট। কীভাবে বসায়? যে দেখেন, আপনি এভাবেই ডেভেলপারে বলে দিবেন সলিউশন, ট্যাগটা রেডি করবেন। ট্যাগটা রেডি করে কপি দিস ট্যাগ অ্যান্ড প্লেস ইট ইন দিস 3 লিঙ্ক হেডার সেকশন। ডেভেলপার এটা হেডার সেকশনে বসাই দিবে। এখন ধরে নেন আপনি এটা কি জানি বলে কোডিং ওয়েবসাইট না, হ্যাঁ, লারাবেল টারাবেল না, এটা ধরেন একটা সিএমএস টাইপের ওয়েবসাইট। তখন আপনি চাইলে নিজেই বসাইতে পারেন যদি ওয়ার্ডপ্রেস হয়। কেমনে বসাবেন? আপনি যদি ইউজ থাকে ইউজ দিয়ে বসাইতে পারেন। ধরেন এই যে আপনার এগুলো পেজ, আপনি পেজের নিচের দিকে আসবেন, আসার পরে এখানে একটা অ্যাডভান্স বাটন আছে, অ্যাডভান্সের মধ্যে ক্লিক করবেন। অ্যাডভান্স থেকে নিচের দিকে আসতে দেখবেন এই যে দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল অপশনটা আছে, এখানের মধ্যে আপনার ট্যাগটা বসাই দিবেন। এই ট্যাগটা বসাই দিবেন। কয়টা পেজের মধ্যে বসাবেন? 3টা পেজের মধ্যে যাবেন, 3টা পেজের মধ্যে এইটা বসাই দিবেন। আশা করি আমি বুঝতে পারছি। এইভাবে আপনি আপনার ক্যানোনিক্যাল প্রবলেমটা সলিউশন করতে পারবেন, বা ক্যানোনিক্যাল ডুপ্লিকেট কন্টেন্ট হইলে এই প্রবলেমটা এভাবেই সলিউশন করতে হয় আর কি। ফাইন। আচ্ছা, আরেকটা হলো পেজ রিডাইরেক্ট এরর। এই সমস্যাটাও দেখায়। তো পেজ রিডাইরেক্ট এররটা দেখায় যদি আপনার এররটা, এটা আসলে সবসময় এটা সলিউশন করতে হয় না। যেমন আমি আমার নিজেটা দিয়ে দেখাই। আমি এখানের মধ্যে আসি, দেখেন আমার এখানে সমস্যাটা দেখাইতেছে। এই যে পেজ উইথ রিডাইরেক্ট, এটা কিন্তু আমি নিজেই করছি। দেখেন এখানে রিডাইরেক্ট করা হয়েছে একটা পেজরে। ব্লগ সেকশনটা আমার এখানে নাই। আমি যেখানে আসি, আমি এখানে ব্লগ টুলগ পাবলিশ করার সময় পাইতেছি না, এই কারণে আমি এটা রিডাইরেক্ট করে দিই। যদি কেউ ব্লগের মধ্যে ক্লিক করে তাহলে সে অনলাইন কোর্সের মধ্যে আইসা পড়ে। এটা রিডাইরেক্ট আমি নিজেই করছি, 301 প্লাগইন দিয়ে রিডাইরেক্ট করা। তো এই কারণে তারা এটা ইন্ডেক্স করতে পারতেছে না। আমার এখানে একটা পেজ আছে, বাট এটা ইন্ডেক্স করার সমস্যা হইতেছে তাদের। তারা এটা বলে দিয়েছে আমি নিজেই রিডাইরেক্ট করছি। তো আপনি যদি দেখেন যে এরকম টাইপের রিডাইরেক্ট করা আছে, ভুলে ভুলে রিডাইরেক্ট করছেন, তখন তো এটা সলিউশন করে দিবেন। আর যদি আপনি নিজে থেকে করেন তাহলে তো আর কিছু করার নেই, আপনি নিজের থেকেই করছেন, এটা তো হয়ে গেল। এটা মানে সলিউশন করার কোনো দরকার নেই। দ্যাটস ইট। আশা করি আমি বুঝতে পারছি। তো এই হলো মোটামুটি আপনার গুগল সার্চ কনসোলের বিষয়গুলো আর কি। আচ্ছা, এখানে আরও কিন্তু ইরর দেখাইতে পারে। এগুলো আসলে মেইনলি মেইন ইম্পর্টেন্ট ইরর। এছাড়া যে আরও কিছু ইরর দেখায়, আপনি চাইলে এগুলো কিন্তু ইউটিউবের মধ্যে সার্চ করতে পারেন। নতুন কোনো ইরর হলে আপনি সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, এই হলো মোটামুটি আপনার গুগল সার্চ কনসোল বা গুগল সার্চ কনসোলের ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেগুলো মেইন বিষয় আমি আপনারা সবগুলাই একটা ভিডিওর মধ্যে কভার করে ফেলছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।